Hello everyone, welcome to my channel DEM Learn Academy. DEM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকের নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। টার্গেটেড প্রিপারেশন 2023 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি ভিডিও নিয়ে নতুন সিটেট 2016 ফেব্রুয়ারি যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের আমরা ডিসকাস করব। তো ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি রয়েছে, 20টি প্রশ্ন রয়েছে বন্ধুরা, বাছাই করা সম্পন্ন। আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করো। আর যে সকল বন্ধুরা নতুন এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আজকের সেশনে। আর তোমরা যদি এই সমস্ত ভিডিওর পিডিএফ যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর যদি ওখান থেকে নাও হতে পারে তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো আজকের সেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিটেট 2016 ফেব্রুয়ারি প্রশ্নগুলো রয়েছে, আশা করছি অবশ্যই তোমাদের এগুলো হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের সেশনটি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীদের তাদের চিন্তাধারার ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত, দেখো চিন্তাধারার ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত কি উচিত, বাচ্চাদের তাদের পুরস্কার করুন যেগুলি তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে, তাদের পুরস্কার করতে। দেখো পুরস্কারের বিষয়টা কিন্তু কখনো আসবে না, সবসময় যদি পুরস্কার শাস্তি এগুলো যদি আসে তাহলে জানবে এগুলো উত্তর কিন্তু হবে না। ওকে, দেখো বি বলেছে কি, বাচ্চাদের তাদের নিজের থেকে চিন্তা করতে নিরুৎসাহিত করা, নিজের থেকে চিন্তা করতে নিরুৎসাহিত করতে হবে না, নিজের থেকে চিন্তা করতে তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের কেবল তার কথা শুনতে অনুসরণ করতে বলা, অর্থাৎ শিক্ষকের কথা শুনতে অনুসরণ করতে বলবে না, এটা একদম একেবারে নয়। ওকে, একটি বক্তৃতা মুডে একটি ব্যাখ্যা করুন, অর্থাৎ একটা বক্তৃতা মুডে ব্যাখ্যা করতে বলেছে। বক্তৃতা মুডে ব্যাখ্যা কিন্তু কখনো তাদের চিন্তাধারার পরিবর্তন করতে পারবে না। ওকে, তাহলে দেখো পড়ে আছে ডিটটা, স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করুন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন। অবশ্যই তাহলে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করলে এবং তার সঙ্গে যদি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা যায় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা চিন্তা পরিবর্তন হতে পারে বা চিন্তাধারায় একটা উদ্বেগ ঘটতে পারে। তাহলে সঠিক উত্তরটি বন্ধুরা কি হয়ে গেল, দেখো সঠিক উত্তরটি ডি, অর্থাৎ স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করতে হবে ও শিশুদের সঙ্গে আলোচনা করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো 2 নম্বর প্রশ্ন, একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রেক্ষাপটে সক্রিয় ব্যস্ততার অর্থ কি, অর্থাৎ সক্রিয়তার অর্থ কি, সক্রিয় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রেক্ষাপটে সক্রিয় ব্যস্ততার অর্থ কি, সক্রিয় মানে কোনটার মধ্যে সক্রিয়তাটা সবসময় বিরাজমান। তো দেখো বলেছে মুখস্থ করা, স্মরণ করা, আবৃত্তি করা। আচ্ছা, মুখস্থ করা, স্মরণ করা, আবৃত্তি করার মধ্যে কি কোনো সক্রিয়তা থাকে? কোনোদিন সক্রিয়তা থাকে না, মুখস্থ করেই যায়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, দেখো বিটটা বলেছে কি, শিক্ষকের অনুকরণ ও নকল করা। শিক্ষকের অনুকরণ আর নকলের ক্ষেত্রে কিন্তু কখনো সক্রিয়তা থাকে না, তাহলে এটা কিন্তু ভুল। ওকে, সিটটা দেখো, অনুসন্ধান, প্রশ্ন এবং বিতর্ক। দেখো শিক্ষার্থী যদি কোনো কিছুর অনুসন্ধান প্রশ্ন করে এবং কারোর সঙ্গে যদি বিতর্ক বা শিক্ষকের সঙ্গে যদি বিতর্ক বা অন্য ছাত্রের সঙ্গে যদি বিতর্ক করে তখন কিন্তু অবশ্যই তার মধ্যে সক্রিয়তা দেখা দেয় বা থাকে। তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর। দেখো পরেরটা আমরা দেখে নিই,
শিক্ষকের দেয়া উত্তর কপি করা। তাহলে কপি করা কিন্তু আমাদের কোনো ক্ষেত্রে সক্রিয়তার দিকে আসছে না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল বন্ধুরা? সিটটা অনুসন্ধান, প্রশ্ন এবং বিতর্ক করা হচ্ছে কি সক্রিয় ব্যস্ততার অর্থ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো বলেছে 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে শিশুরা সবচেয়ে সৃজনশীল হয় যখন তারা একটি কার্যকলাপে অংশগ্রহণ করে। দেখো, শিশুরা সবচেয়ে সৃজনশীল হয় যখন তারা একটি কার্যকলাপে অংশগ্রহণ করে। বলেছে কি, তাদের শিক্ষকের তিরস্কার থেকে বাঁচতে, অর্থাৎ শিক্ষক যে তিরস্কার করবে সেই জন্য বাঁচতে তারা সৃজনশীল হয় না। শিক্ষক বলতে পারে, তিরস্কার করতে পারে, তাই বলে কি তারা সৃজনশীল হবে? তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু সঠিক না। বিটটা চাপের মধ্যে অন্যদের সামনে ভালো ফল করতে, চাপের মধ্যে অন্যদের সামনে ভালো ফল করতে সৃজনশীল হয়, এটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, পুরস্কার দেওয়ার জন্য অনেকটা হলেও পুরস্কার দেওয়ার জন্য সৃজনশীল হতে পারে। আর একটা জিনিস দেখো, আগ্রহী হয়, অর্থাৎ তাদের মধ্যে তার যে আগ্রহ যদি না হয় বা আগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু সে সৃজনশীল হতে পারে না। তাই সৃজনশীল হয় যখন তারা একটি আগ্রহের বাইরে, অর্থাৎ তাদের আগ্রহের মধ্যে যদি হচ্ছে গিয়ে বা তার মধ্যে আগ্রহ যা রয়েছে সেই আগ্রহের মধ্যে বা আগ্রহের সমন্বিত যদি কোনো হচ্ছে গিয়ে বিষয় হয়, তাহলে সে আগ্রহের বাইরে কিন্তু অংশগ্রহণ করে সৃজনশীলতার বা সৃজনশীল হয়। ওকে, সৃজনশীলতা গড়ে ওঠে। তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? আগ্রহের বাইরে। ওকে, তো চলো বন্ধুরা পরেরটা দেখো। বন্ধুরা, ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষ বহুভাষিক এবং এটি শিক্ষক দ্বারা ড্যাশ হিসাবে দেখা প্রয়োজন। দেখো, ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষ কিন্তু বহুভাষিক। হ্যাঁ, বেশিরভাগ শ্রেণীকক্ষ বহুভাষিক হয়। বলেছে এটি শিক্ষক দ্বারা ড্যাশ হিসেবে দেখা প্রয়োজন। কি হিসেবে দেখা প্রয়োজন? একটি বিরক্তি, বি বলেছে একটি সমস্যা, সি বলেছে একটি সম্পদ, ডি বলেছে একটি ধাঁধা। তাহলে দেখো, বহুভাষিক শ্রেণীকক্ষ কোনোদিন কিন্তু শিক্ষার ক্ষেত্রে বিরক্তির জায়গা নয়। ওকে, শিক্ষকের কাছে একটি সমস্যা এটাও নয়, একটি ধাঁধা এটাও নয়। শিক্ষকের কাছে কিন্তু বহুভাষিক শ্রেণীকক্ষ একটি সম্পদ। ওকে, বহুভাষিক শ্রেণীকক্ষ একটি সম্পদ। কারণ কি, সেই শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন ভাষার শিক্ষার্থীরা এবং তাদের বিভিন্ন মেধার শিক্ষার্থীরা থাকে, তাদের মধ্য দিয়ে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা সহ শিক্ষক কিন্তু বিভিন্ন বিষয় জ্ঞাত হতে পারে বা শিখতে পারে। ওকে, দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে এলাম। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, ছাত্রদের দ্বারা ভুল এবং ত্রুটি। ছাত্রদের দ্বারা ভুল এবং ত্রুটি কি বলেছে? শিশুদের দুর্বল বা অসামান্য হিসেবে লেবেল করার একটি দুর্দান্ত সুযোগ। ভুল ত্রুটির মধ্যে দিয়ে কি প্রকাশ হচ্ছে? দুর্বল ও অসামান্য লেবেল করার একটি দুর্দান্ত সুযোগ। বি বলেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যর্থতার নির্দেশক। শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যর্থতার যে নির্দেশক সেটা, না সি তাদের চিন্তা ভাবনা বোঝার সুযোগ হিসেবে দেখা উচিত। ডি বলেছে কঠোরভাবে মোকাবিলা করা উচিত। দেখো, দুর্বল অসামান্য লেবেল করা এর সুযোগ এটা কিন্তু হতে পারে না। ভুল ত্রুটি হলে যে সে দুর্বল দুর্দান্ত সুযোগ এটা হতে পারে না। শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যর্থতার নির্দেশক। শিক্ষক ও শিক্ষার্থীরা যে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে এটাও কিন্তু সঠিক নয়। তাদের চিন্তা ভাবনা বোঝার সুযোগ হিসেবে দেখা উচিত। অর্থাৎ দেখো, তারা ভুল করলো বা ভুল কেন ভুল হচ্ছে, ভুল ত্রুটিটা কি, কোথা থেকে আসে, কি কারণে আসে, সেটা কিন্তু বোঝার একটা বিরাট সুযোগ কিন্তু এই ভুল থেকে, অর্থাৎ ভুলের মাধ্যমেও শিক্ষা পাওয়া যায়। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো, সবগুলি প্রশ্ন কিন্তু সিটেট 2016 ফেব্রুয়ারির প্রশ্ন। সিটেট 2016 যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের কিন্তু আলোচনা করছি।
সেই 30টা প্রশ্নের মধ্যে 20টা বেস্ট প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমি বেছে নিয়েছি, নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রত্যেকে দেখো শেষ পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ওকে, তো চলো 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো, শিশুদের জ্ঞান এবং সামান্য বিজ্ঞানী বিশ্বের তাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ এর সক্রিয়তা নির্মাতা হিসেবে। দেখো, জ্ঞান ও সামান্য বিজ্ঞানী বিশ্বের তাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ এর সক্রিয় নির্মাতা। তাহলে জ্ঞানমূলক তত্ত্ব ও বিশ্বের যে নিজস্ব তত্ত্ব, বিশ্বের তাদের নিজস্ব তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্বকে, দেখো জ্ঞানমূলক তত্ত্ব কিন্তু আমরা জানি পাইগেট, অর্থাৎ পিঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব। স্কিনার কিন্তু হবে না, ঠিক আছে। আর প্যাভলোভনা জং না। হ্যাঁ, তাহলে জ্ঞান যেহেতু রয়েছে, শিশুদের জ্ঞান থাকা মানে সবসময় আমাদেরকে ধরে নিতে হবে যে পাইগেটের থিওরি বা পিয়াজেটের থিওরি, যেন পিঁয়াজের থিওরি হচ্ছে কি জ্ঞানমূলক তত্ত্ব। ওকে, 7 নম্বর প্রশ্ন বন্ধুরা, দেখো শিশুকেন্দ্রিক শিক্ষাবিদ্যা মানে, শিশুকেন্দ্রিক শিক্ষাবিদ্যা মানে কি? এ বলেছে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া, বি বলেছে দেখো শিশুদেরকে শিক্ষককে অনুসরণ, শিশুদের শিক্ষককে অনুসরণ করা, শিক্ষক হবে সরি, এটা শিক্ষককে অনুকরণ করতে বলা। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষককে অনুকরণ করতে বলা হবে, একদম না। ওকে, সিটটা দেখো শিশুদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া ও তাদের সক্রিয় অংশগ্রহণ। শিশুদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া ও তাদের অংশগ্রহণ, হ্যাঁ অবশ্যই হতে পারে। শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হতে দেওয়া, অর্থাৎ শিশুদের সম্পূর্ণকে শৃঙ্খলা মুক্ত শৃঙ্খলায় ছেড়ে দেওয়া। দেখো, মুক্ত শৃঙ্খলায় ছেড়ে দিলে শিশুদের কিন্তু পুরোপুরিভাবে শিক্ষাটা হয় না, তাই এটা ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য নয়। আর শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া কিন্তু শিশুদের ক্ষেত্রে, শিশুকেন্দ্রিক শিক্ষা ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। শিশুদের কণ্ঠস্বরকে প্রাধান্য দিতে হবে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ। সবসময় শিশুকেন্দ্রিক শিক্ষায় তোমরা মনে রাখবে যে শিশুর কিন্তু সক্রিয় অংশগ্রহণ থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? শিশুদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া ও তাদের সক্রিয় অংশগ্রহণ। ওকে, পরবর্তী প্রশ্ন চলে এসেছি। দেখো, উন্নয়নের সম্পর্কে নিচের কোনটি সঠিক? উন্নয়নের সম্পর্কে, শিশুদের উন্নয়নের সম্পর্কে কোনটি সঠিক? বলছি বিকাশ জন্মের সাথে সাথে শুরু হয় এবং শেষ হয়। বিকাশ জন্মের সাথে সাথে শুরু হয়, শেষ হয়? ভুল। কারণ বিকাশ কিন্তু একটি আমৃত্যু প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ সারা জীবন ধরে ঘটতে থাকে। ঠিক আছে, জন্মের সাথে সাথে বিকাশ শুরু হয় আর কিন্তু মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই করতে পারে। উন্নয়ন একমাত্রিক, দেখো উন্নয়ন কিন্তু একমাত্রিক নয়, উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। বলছে বিকাশ বিচ্ছিন্ন প্রক্রিয়া, ভুল। বিকাশ কিন্তু একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ এটি একটি জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু ঘটে চলে। ওকে, তাহলে সঠিক উত্তরটা দেখো কি হচ্ছে, তাহলে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে উন্নয়ন সম্পর্কে নিচের কোনটি সঠিক না? সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে বিটটা হয়ে গেল কি সঠিক উত্তর। ওকে, তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখো। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? উন্নয়নের গতি একের থেকে পরিবর্তিত হয় অন্যের জন্য পৃথক, কিন্তু এটি অনুসরণ করে ড্যাশ প্যাটার্ন। দেখো, উন্নয়নের গতিটা কোন প্যাটার্ন অনুসরণ করে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো বলেছে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত উন্নয়ন প্যাটার্নটা হয় না, ভুল কথা। বি বলেছে এটি এলোমেলো, উন্নয়ন এলোমেলো না, এটি অপ্রত্যাশিত, উন্নয়ন কিন্তু অপ্রত্যাশিতভাবে হয় না। উন্নয়ন কি হচ্ছে? এটি অনুক্রমিক এবং সুশৃঙ্খলভাবে ঘটে চলে। উন্নয়ন অনুক্রমিক ও সুশৃঙ্খলভাবে ঘটে চলে, ঠিক আছে। তাহলে উন্নয়ন কিন্তু অনুক্রমিক এবং সুশৃঙ্খলভাবে ঘটে চলে, অর্থাৎ উন্নয়নে একটা শৃঙ্খলতা রয়েছে, শৃঙ্খলের মধ্য দিয়ে কিন্তু উন্নয়নটা
হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কেন কেন ব্যক্তিরা একে অপরের থেকে আলাদা হয়? দেখো, কেন ব্যক্তিরা একে অপরের থেকে আলাদা হয়? কেন ব্যক্তিরা একে অপরের থেকে আলাদা? বলেছে পরিবেশের প্রভাবের কারণে। হ্যাঁ, পরিবেশের প্রভাবের কারণে কিছুটা আলাদা হতে পারে। জন্মগত বৈশিষ্ট্যের কারণে, হ্যাঁ জন্মগত বৈশিষ্ট্যের কারণে কিছুটা হয়। বলেছে দেখো, বংশগত এবং পরিবেশের মধ্যে পারস্পরিক যে ক্রিয়াকলাপ কারণে। বংশগতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক যে ক্রিয়াকলাপ, দেখো প্রত্যেকটা শিশু কিন্তু তার বংশগতভাবে একটা বৈশিষ্ট্য পায়, আর পরিবেশের সঙ্গে যে পারস্পরিক ক্রিয়াকলাপ হয় সেই ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু একে অপরের মধ্যে আলাদা, তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব দেখা যায়। ওকে, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল? বংশগতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়াকলাপের কারণে। ডিটটা দেখে নি, দেখো প্রতিটি ব্যক্তি তার পিতামাতার কাছ থেকে আলাদা আলাদা জিন সেট পেয়েছে। হ্যাঁ, জিন সেট আলাদা আলাদা পেয়েছে, কিন্তু সঠিক কিন্তু এখানে বংশগতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক যে ক্রিয়াকলাপ, পারস্পরিক পারস্পরিক একটু ভুল হয়েছে, পারস্পরিক ক্রিয়াকলাপের কারণে। ঠিক আছে, তাহলে দেখো সব সময় কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের যে সিডিপির প্রশ্নগুলো বা প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু একদম যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো পরস্পর পরস্পর মনে হবে যে এটা উত্তর না হয় ওটা উত্তর, অর্থাৎ অপশানগুলো খুবই ঘনিষ্ঠ থাকে যে কোনটা উত্তর হবে। তো এর মধ্যে কিন্তু সঠিক উত্তরটি, অর্থাৎ 100% যে উত্তরটি হচ্ছে সেই উত্তরটি কিন্তু তোমাদের বেছে নিতে হবে। ওকে, তাই সিডিপির বা প্যাডাগজির প্রশ্ন করতে গেলে তোমরা ভালো করে কিন্তু প্রশ্নগুলো পড়বে এবং একটি বিশেষ চিন্তাধারার মধ্যে দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাবে। ওকে, চলো 11 নম্বর প্রশ্ন দেখো, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বলেছে একটি গুরুত্বপূর্ণ, একটি উত্তেজনাপূর্ণ, একটি প্রাথমিক, একটি মাধ্যমিক। দেখো, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কেমন? গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হতে পারে। উত্তেজনাপূর্ণ না। দেখো, মাধ্যমিক না। দেখো, গুরুত্বপূর্ণ আর প্রাথমিক। সবসময় শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কিন্তু প্রাথমিক ভূমিকা, অর্থাৎ শিশু যেহেতু সে পরিবারের মধ্যে বেড়ে ওঠে, তাই শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কিন্তু হবে প্রাথমিক। ওকে, তাহলে এটা গুরুত্বপূর্ণ হলো না, তা সবসময় সামাজিকীকরণে পরিবারের ভূমিকা প্রাথমিক। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি মিলে যাওয়া জোর? নিচের কোনটি মিলে যাওয়া জোর? দেখো, কংক্রিট অপারেশনাল শিশু সংরক্ষণ, অর্থাৎ কংক্রিট অপারেশনালে শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম। বি বলেছে দেখো, আনুষ্ঠানিক অপারেশনাল শিশু, আনুষ্ঠানিক অপারেশনালে কি বলেছে? শিশু অনুকরণ শুরু হয় কাল্পনিক খেলা। শৈশব যুক্তি প্রয়োগ, দেখো শৈশবে কি বলেছে? যুক্তি প্রয়োগ করে অনুমান করতে সক্ষম হয়। প্রি অপারেশনালে কি বলেছে? দেখো, শিশু ডিডাকটিভ চিন্তা ভাবনা করতে বলে। দেখো, প্রি অপারেশনাল অর্থাৎ শৈশব, তাই তো? প্রথমে আমরা কি শৈশব, তাহলে শৈশবের পরে প্রি অপারেশনাল। শৈশবে কি যুক্তি প্রয়োগ করতে পারে না? শৈশবে যুক্তি প্রয়োগে কোনো বিষয় আসেই না এখানে। তারপরে দেখো, প্রি অপারেশনাল, এখানে ডিডাকটিভ চিন্তা ভাবনা বলেছে। প্রি অপারেশনাল অর্থাৎ শৈশবের পরে যে প্রি অপারেশনাল, 0 থেকে 2 বছরের শৈশব যেটা আমরা দেখছি, তারপরে 3 থেকে যেটা হচ্ছে কি আমরা শুরু করছি প্রি অপারেশনাল স্টেজ, সেটা কিন্তু এখানে ডিডাকটিভ চিন্তাভাবনা সে করতে পারবে না, একদমই অবশ্যই পারবে না। তারপরে আনুষ্ঠানিক অপারেশন, অর্থাৎ 11 বছরের পর থেকে যে আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ রয়েছে, শিশু অনুকরণ, এই এখানে কি কাল্পনিক খেলা না। এবারে দেখো, কংক্রিট অপারেশনাল, কংক্রিট অপারেশনাল অর্থাৎ যে বাল্যকাল শিশু, প্রি অপারেশনের পরে যে কংক্রিট অপারেশনাল, সেখানে শিশুর যে সংরক্ষণ, অর্থাৎ 7 থেকে 11 বছর বয়সে শিশু যে সংরক্ষণ ও শ্রেণীবদ্ধ করতে পারে, তাহলে কংক্রিট অপারেশনাল
শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ কংক্রিট অপারেশনাল শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয়। তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? ইয়েরটা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি শিশু বলে জামা কাপড় রোদে দ্রুত শুকায়। তাহলে একটা শিশু বলছে কি জামা কাপড় রোদে দ্রুত শুকায়। তাহলে তার মধ্যে দেখা যাচ্ছে, তার মধ্যে কি দেখা যাচ্ছে? এ বলেছে প্রতীকী চিন্তা, বি বলেছে অহংকেন্দ্রিক চিন্তা ভাবনা, সি বলেছে কারণ এবং তার প্রভাব, আর ডি বলেছে বিপরীত চিন্তা ভাবনা। দেখো একটি শিশু বলে যে জামা কাপড় রোদে দ্রুত শুকায়, প্রতীকী চিন্তা ভাবনা না, এখানে প্রতীকী চিন্তা ভাবনা কোনো বিষয় নয়। দেখো অহংকেন্দ্রিক চিন্তা অর্থাৎ নিজের মধ্যে অহংকারের যে চিন্তা ভাবনা, এটাও হবে না। বিপরীত চিন্তা ভাবনা, এটাও নয়। দেখো শিশু জামা কাপড় রোদে শুকায়, শিশু বলে যে জামা কাপড় রোদে শুকায়। এখানে কারণ ও প্রভাব অর্থাৎ শিশু যে জামা কাপড় রোদে দিলে শুকিয়ে যায়, রোদ যে জল থেকে জলীয়বাষ্প হয়ে যায় বা জামা কাপড় থেকে জলটাকে শুষে নেয়, সেই কারণটা কিন্তু শিশু জানে। তাহলে কারণ এবং প্রভাবে হচ্ছে এখানে যে জামা কাপড় রোদে দিলে দ্রুত শুকায়, তার মধ্যে শিশুর মধ্যে এই কারণ ও প্রভাবটা এখানে দেখা যাচ্ছে। তাহলে সি হয়ে গেল সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো পাইগেট বলেছে পাইজেট এর মতে বাচ্চাদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের থেকে ড্যাশ এর মধ্যে ভিন্ন। দেখো বাচ্চাদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের থেকে ড্যাশ এর মধ্যে ভিন্ন। বলেছে পরিমাণ প্রকার, বি বলেছে আকার সঠিকতা, সি বলেছে প্রকার পরিমাপ, ডি বলেছে আকার প্রকার। দেখো শিশুদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের থেকে সবসময় ভিন্ন পরিমাপের দিক থেকে সবসময় কিন্তু শিশুদের চিন্তা ভাবনা ভিন্ন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? প্রকার ও পরিমাপ। আকার ও সঠিকতার থেকে এটা হচ্ছে চিন্তা ভাবনাটা প্রাপ্তবয়স্ক থেকে ভিন্ন হতে পারে, আবার অনেক সময় মিলও হতে পারে। তাহলে এটা কিন্তু সঠিক নয়। পরিমাণ ও প্রকার, পরিমাণ নয়, এখানে কিন্তু সঠিকটা হচ্ছে কি পরিমাপের দিক থেকে কিন্তু চিন্তা ভাবনাটা শিশুদের প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা। ওকে, 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো বলেছে ভাইগটস্কির মতে শিশুরা কিভাবে শেখে? এ বলেছে প্রাপ্তবয়স্ক এবং সমবয়সীদের সাথে যোগাযোগের মাধ্যমে, বি বলেছে যখন শক্তিবৃদ্ধি দেওয়া হয়, সি বলেছে পরিপক্কতার মাধ্যমে, ডি বলেছে অনুকরণের মাধ্যমে। দেখো ভাইগটস্কির মতে শিশুরা কিন্তু শেখে কেমন ভাবে? প্রাপ্তবয়স্ক সমবয়সীদের সাথে যোগাযোগের মাধ্যমে। আমরা জানি কি সামাজিক নির্বৃতিবাদের হচ্ছে কি ভাইগটস্কি, অর্থাৎ সমাজের সঙ্গে প্রাপ্তবয়স্ক সমবয়সীদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু শিশুরা শেখে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? প্রাপ্তবয়স্ক সমবয়সীদের সাথে যোগাযোগের মাধ্যমে শিশুরা শেখে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। বলেছে দেখো 16 প্রশ্ন, নিম্নলিখিত পরিস্থিতির মধ্যে কোনটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ? এ বলেছে একটি ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন, ছাত্ররা নোট মুখস্থ করতে বলা হয়। দেখো নোট মুখস্থ করতে বলা হয়, কিন্তু এটা কোনদিন শিশুকেন্দ্রিক শিক্ষার শ্রেণীকক্ষ হতে পারে না। ঠিক আছে। বি বলেছে, দেখো বি কি বলেছে, একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একমাত্র সম্পদ যা শিক্ষক উল্লেখ করেন না। পাঠ্যপুস্তকের উপরে কিন্তু এখানে জোর দেওয়া হয় না। সি দেখো ডিটা দেখে নি, একটি ক্লাস যেখানে ছাত্রদের আচরণ হয় পুরস্কার ও শাস্তি দ্বারা শাসিত শিক্ষক তাদের দিতে হবে, অর্থাৎ পুরস্কার ও শাস্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষায় পুরস্কার ও শাস্তির কোনো বিষয় থাকে না। তাহলে একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বাস করে, শিক্ষক প্রতিটি গ্রুপে পালা করে যায়, অর্থাৎ এখানে সেই শ্রেণীকক্ষ যেখানে দলবদ্ধভাবে শিক্ষার্থীরা নিজেরা শেখে এবং শিক্ষক তাদের প্রত্যেককে পালা করে সহায়তা করে বা তাদের কাছে গিয়ে বিষয়গুলো লক্ষ্য নজর রাখে। এটাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার শ্রেণীকক্ষ। অর্থাৎ
শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীরা কিন্তু হবে মূল কেন্দ্রে অবস্থান করবে বা সক্রিয় হবে, আর শিক্ষক তাদেরকে একমাত্র সহায়ক হিসেবে সহায়তা করবে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বসে থাকে এবং শিক্ষক প্রতিটি গ্রুপে পালা করে যায়। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো। কোহলবাগ দিয়েছেন কি দিয়েছেন? বলেছে এ জ্ঞানীয় বিকাশের পর্যায়গুলি, বি বলেছে দেখো শারীরিক বিকাশের পর্যায়গুলি, সি বলেছে মানসিক বিকাশের পর্যায়গুলি, ডি বলেছে নৈতিক বিকাশের পর্যায়গুলি। দেখো তোমরা সবাই জানো কোহলবাগের কিন্তু নৈতিক বিকাশ, অর্থাৎ কোহলবাগ নৈতিক বিকাশের পর্যায়গুলি দিয়েছেন। দেখো কোহলবাগ নৈতিক বিকাশের পর্যায়গুলি দিয়েছেন। ওকে, আর জ্ঞানীয় বিকাশ কার? পিয়াজেট বা পাইজেটের থিওরি হচ্ছে কি জ্ঞানীয় বিকাশ। ওকে, চলো দেখো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বুদ্ধিমত্তা কি? সামর্থ্যের একটি সেট। বলেছে কি সামর্থ্যের একটি সেট। বি বলেছে একটি একক এবং সাধারণ ধারণা, সি বলেছে অন্যদের অনুকরণ করার ক্ষমতা, ডি বলেছে একটি নির্দিষ্ট ক্ষমতা। দেখো বুদ্ধিমত্তা কিন্তু শিশুর মধ্যে যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যর সেটকে বলা হচ্ছে কি বুদ্ধিমত্তা, অর্থাৎ শিশুর মধ্যে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের একটি সেট হলো বুদ্ধিমত্তা। ওকে, 19 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো মূল্যায়ন কি? বলেছে মূল্যায়ন শিশুদের লেবেল এবং শ্রেণীবদ্ধ করার একটি ভালো কৌশল। শিশুদের লেবেল ও শ্রেণীবদ্ধ করার একটি ভালো কৌশল। বি বলেছে শিশুদের মধ্যে সক্রিয়ভাবে প্রতিযোগিতামূলক মনোভাব উন্নীত করা উচিত। সি বলেছে শেখার জন্য উত্তেজনা এবং চাপ তৈরি করা উচিত। ডি বলেছে শেখার উন্নতির একটি উপায়। দেখো মূল্যায়ন কি? অর্থাৎ শিশুদের লেভেলে শ্রেণীবদ্ধ করার একটি ভালো কৌশল। হ্যাঁ, মূল্যায়নের মাধ্যমে কিন্তু শিশুদের লেভেল করা যায়, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। শিশুদের মধ্যে সক্রিয়ভাবে প্রতিযোগিতামূলক মনোভাব উন্নীত করা উচিত। প্রতিযোগিতামূলক মনোভাব কোনোদিন বা কোনোভাবেই কিন্তু নয়। ওকে, শেখার জন্য উত্তেজনা ও চাপ তৈরি করা উচিত। শেখার জন্য উত্তেজনা ও চাপ তৈরি করা উচিত, এটা কিন্তু কোনোভাবেই নয়। শেখার উন্নতির একটি উপায়। মূল্যায়ন হচ্ছে শেখার কিন্তু উন্নতির একটি উপায়, কারণ মূল্যায়নের ফলে কিন্তু শিক্ষার্থীর সমস্ত খামতি বা ভুল ত্রুটি সবকিছু আমরা বুঝতে পারি এবং কোথায় কিভাবে শিক্ষার্থীর কোন বিষয়টার উপর জোর দিলে শিক্ষার্থীর উন্নতি হবে, সেক্ষেত্রে কিন্তু মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে শেখার উন্নতির একটি উপায় হলো কি মূল্যায়ন। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, শিখন। আজকের সেশনের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, বলেছিলাম যে 20টা প্রশ্ন রয়েছে, সবগুলি প্রশ্ন কিন্তু সিটেট 2016 ফেব্রুয়ারির প্রশ্ন। বেস্ট 20টা প্রশ্ন কিন্তু আমি আজকের সেখান থেকে নিয়ে তোমাদের জন্য উপস্থাপন করছি। ওকে, বলেছে দেখো শিখন কি 20 প্রশ্ন। শিখন হচ্ছে একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয় না। বি বলেছে একজন শিক্ষার্থী আবেগ থেকে স্বাধীন। সি বলেছে আবেগের সাথে খুবই কম সংযোগ রয়েছে। ডি বলেছে একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়। তাহলে শিখন কি? শিখন একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয় না। শিখন কিন্তু সবসময় আবেগের সঙ্গে সম্পর্কিত। ওকে, তাহলে আবেগ দ্বারা প্রভাবিত হয় না বলেছে। শিক্ষার্থীর আবেগ থেকে স্বাধীন, অর্থাৎ আবেগ থাকে না, আবেগের সাথে খুব কম সংযোগ রয়েছে। বললাম যে শিখন কিন্তু সবসময় আবেগ দ্বারা প্রভাবিত বা আবেগের সঙ্গে সম্পর্কিত। তাহলে একজন শিক্ষার্থী আবেগ দ্বারা প্রভাবিত হয়। শিখন কিন্তু শিক্ষার্থীর মধ্যে
আবেগ দ্বারা প্রভাবিত হয়। ওকে, তাহলে এই ছিল বন্ধুরা আজকের আমাদের 20টি প্রশ্ন। সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। 20টি বেস্ট প্রশ্ন, দেখো সিটেট 2016 সমস্ত প্রশ্নগুলো ছিল। তো প্রত্যেককে বলবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সকল বন্ধুরা তোমরা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অবশ্যই করে অন করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশান পেয়ে যেতে পারো। ওকে, তো চলো বন্ধুরা, আজকের ছিল এই 20টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2016 ফেব্রুয়ারি সিটেটের প্রশ্ন। তো এখান থেকে আমি তোমাদেরকে 20টি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো আজকের বন্ধুরা এই পর্যন্ত সেশনটি থাকলো, আর পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। তো প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ধন্যবাদ।